নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বিখ্যাত লেখক ব্রাম স্টকারের লেখা দ্য লিভিং কেবিন। এই গল্পের অনুবাদ করেছেন অনিশ দাস। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। দ্বীপের নাম বার্বাডোস। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের সেই দ্বীপে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। 6 জন লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে মাথা নিচু করে। মুখে কথা নেই, তবে চোখে মুখে ফুটে উঠছে নিদারুণ ভীতি। দূরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদের মুখ থেকে কিছু শোনার অপেক্ষায়, কিন্তু তারা কিছুই বলছে না, সোজা চলে যাচ্ছে। পরে লিখিত এক বিবৃতিতে জানা গেল এই রহস্যময় ঘটনা। এখনো বার্বাডোস দ্বীপে কেউ যদি যায়, তবে অস্টিন উপসাগরের কাছে দেখতে পাবে এলিয়ট ভল্ট। এই ভল্ট প্রসঙ্গে বলা দরকার, শবদেহ রাখার লোকালয় থেকে দূরে কোনো জায়গা বেছে নিয়ে সেখানে যত্ন করে কফিন রেখে দেওয়া হয়। এলিয়ট ভল্ট তৈরি করা হয়েছিল বিরাট পাহাড়ের একটি ছোট্ট জায়গা কেটে। একটা গির্জা রয়েছে সেখানে। সেই গির্জার তলায় রয়েছে অসংখ্য কবর। এলিয়ট ভল্ট তারই মধ্যে একটা জায়গা। এখন কেউ আর যাওয়া আশা করে না সেখানে। এই ভল্টের যে মূল দরজা তা অনেক আগেই ভেঙে গেছে। ভেতরেও কোনো কফিনের নামগন্ধ নেই, কেবল পড়ে রয়েছে যত রাজ্যের আবর্জনা আর আগাছা। প্রায় 100 বছর হলো এই ভল্টের ধার পাশেও কেউ মারায় না। এর কারণটা কি? কারণ জানতে 150 বছর পিছিয়ে যেতে হবে। এলিয়ট ভল্ট তৈরি করা হয়েছিল 1728 খ্রিস্টাব্দে, কিন্তু কেবল তৈরিই সার। 1824 থেকে 1870 দীর্ঘ 53 বছর কোনো লাশই এখানে কবর দেওয়া হয়নি। 1870 সালের শেষ দিকে মিসেস গারভার্ড নামে একজনের মৃতদেহ সমাধিস্থ করা হয়। এর বছর খানেক পরেই ভল্টটি নিয়ে নেন চেস ফ্যামিলি। তারা নেওয়ার প্রায় 30 বছর পরে ভল্টে আসে একটি বাচ্চার মৃতদেহ। বাচ্চাটির নাম এসমেরিয়া। এরপর যে দেহটি সমাধিস্থ হবার জন্য আসে তিনি একজন বয়স্ক মহিলা। তার নাম ডরকাস। ডরকাস মারা যাওয়ার মাসখানেক পরেই মারা যান তার বাবা মিস্টার টমাস চেস। তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। তার মৃতদেহ ওই একই ভল্টে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছিল। সম্মানীয় ব্যক্তি মিস্টার টমাস চেস। সবাই শোকাহত, অনেকেই গেছে কবরখানায়। লোকে গিজগিজ করছে। ভল্টের মুখে বিরাট সাইজের মার্বেল পাথরের দরজা। কয়েকজন বলবান নিগ্রো ওই দরজাটা ধীরে ধীরে সরিয়ে দিচ্ছিল। নিগ্রোরা দরজা সরিয়ে দেবার সঙ্গে সঙ্গেই সেই রোমাঞ্চকর ঘটনাটি সূত্রপাত হলো। তারা দরজা খুলে ভেতরে চোখ ফেলতেই ওরে বাপরে বলে কোনো দিকে না তাকিয়ে পেল্লায় দৌড় লাগালো। উপস্থিত শোকযাত্রীরা এ ধরনের ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তারা ভীষণ ঘাবড়ে গেল। কি এমন ঘটনা ঘটল যার জন্য শক্তিশালী লোকগুলো অমন ভয় পেয়ে দৌড়ে পালালো? সেটা জানতে তারা সিঁড়ি বেয়ে ভল্টের মধ্যে নেমে গিয়ে দেখার সঙ্গে সঙ্গে বিস্ময়ে তাদের মুখ বন্ধ হয়ে গেল। ভল্টের মধ্যে কেউ যেন তাণ্ডব চালিয়েছে। চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। কোনো অদৃশ্য শক্তি যেন বাচ্চা ছেলেটার কফিন আর ডরকাসের কফিনটা নিয়ে অনায়াসে লোফালুফি খেলেছে। রাগে ক্ষোভে কে যেন দুটো কফিন ভল্টের এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিয়েছে। অথচ মিসেস গারভার্ডের কফিনটাতে কেউ হাতও লাগায়নি। কিরকম অদ্ভুত ব্যাপার! এদিকে মৃতদের আত্মীয়রা খুবই ক্ষুব্ধ এই ঘটনায়, কারণ তারা নিশ্চিত এ নিশ্চয়ই ওই কবর চোরদের কাজ, যারা কবর থেকে দামি মালপত্র নিয়ে বিক্রি করে দেয়। কিন্তু কবরের মধ্যে কোনো জিনিসই জায়গাচ্যুত হয়নি।
শুধু কফিন দুটোই এদিক সেদিক আক্রোশবশত ছড়ানো। সুতরাং আত্মীয় স্বজনের ধারণা যে ভুল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, উপস্থিত লোকজনেরা একসময় শান্ত হল। তারপর টমাস চেজের দেহ সমাধিস্থও করা হলো। কফিনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা হলো। এরপর ফল্টের মুখ বিশাল আকারের পাথর দিয়ে বন্ধ করে চেজার কাজে চলে গেল। কেটে গেল 4টে বছর। ফল্টে 4 বছর পর আবার একটা মৃতদেহ কবর দেওয়ার জন্য আনা হলো। এবার এলো একটা বাচ্চা ছেলের কফিন। ফল্টে ঢোকার পর যথারীতি দেখা গেল একই অবস্থা, সমস্ত কিছু লন্ড। কফিনগুলো এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়ানো। কোনো অমিত শক্তির অধিকারী কেউ কফিনগুলোকে নিয়ে ছিনিমিনি খেলেছে। সংবাদ হাওয়ার বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। ফল্টের সম্বন্ধে একটা বদনাম রটে গেল। মৃতের আত্মীয়রা তো রেগেই কায়। তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে নিল যে এই কাজ ওই নিগ্রো কবর চোরদের ছাড়া আর কারণ। কিন্তু কবর চোররা কেউই এই কথা মানতে চায় না। কথায় কথা বাড়ে আর বেড়ে যায় সময়। সেই সময় অতিক্রান্ত হলে আবার একটা মৃতদেহের আগমন ঘটল ওই ফল্টে। এবার যার লাশ এলো তার নাম স্যামুয়েল ব্রুস্টার। মৃতদেহের পিছু পিছু এলো কিছু কৌতূহলী লোকজন। যথারীতি পাথরের চাই দরজা থেকে সরানোর পর ভেতরের দিকে তাকালো সবাই। সেই একই লণ্ডভণ্ড চেহারা সমস্ত কফিনের। কেবল মিসেস গারভার্ডের কফিনটি যেমন কি তেমনই রয়েছে। এবার ওই কফিনগুলোর অবস্থা আরো করুণ। মিসেস গারভার্ডের কফিন সবচাইতে পুরনো আর ঝরঝরে, কিন্তু ওই কফিনটার কোনো বিকৃতি নেই। আশ্চর্য! আশ্চর্যের কথাই বটে। বারবাডোস দ্বীপে এক ধরনের পোকার উপদ্রব ছিল, তাই বাসিন্দারা কফিনের কাঠগুলো জিঙ্কের পাত দিয়ে মুড়ে দিত যাতে কাঠ পোকা না ধরে। ফলে কফিনটা অতিরিক্ত ভারী হয়ে যেত। তো ওই ভারী ভারী কফিন ওভাবে ছত্রাকার করে রেখেছে, অথচ পোকায় খাওয়া ঝরঝরে মিসেস গারভার্ডের কফিন কেউ ছুঁয়েও দেখেনি। এটা বিস্ময়ের ঘটনা বই কি। ব্যাপারটা যে ভুতুড়ে, এরকম একটা কথা ছড়িয়ে পড়ল সারা বারবাডোস জুড়ে। চারিদিকে এই ভুতুড়ে কাণ্ড নিয়ে একটা চাপা উত্তেজনা। প্রত্যেকের মনেই একটা চাপা ভয়। সাধারণের মনের আতঙ্ক এবার সরকারকেও নাড়া দিল। অবশেষে এই ব্যাপার নিয়ে সরকারও মাথা ঘামাতে শুরু করল। স্থানীয় গভর্নর এবার এসব ব্যাপারে একদমই বিশ্বাসী। এসব জিনিস তার কাছে কুসংস্কার মাত্র। তিনি মিলিটারি মানুষ। পুরো ব্যাপারটা তিনি শুনলেন, সামনে গিয়ে দেখলেনও। যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখের বিবরণও নিলেন। এরপর তিনি পরবর্তী মৃত্যু ও শবদেহের প্রতীক্ষায় রইলেন। 1886 সাল স্বাধীন গভর্নর সুযোগ পেলেন শবযাত্রার অংশগ্রহণ করার। এবার যার মৃতদেহ ভল্টে এলো সে একজন মহিলা, নাম উমাসিনা ক্লার্ক। শোকযাত্রায় গভর্নর নিজে এলেন, কিন্তু অবস্থা যেমনকে তেমন, অর্থাৎ সেই একই বিপর্যয়। কফিন উলট পালট করে কে বা কারা যেন রেখে গেছে, কিন্তু মিসেস গারভার্ডের কফিন রয়েছে স্পর্শহীন অবস্থায়। কোনো এক অদৃশ্য আসুরিক শক্তি যেন ভল্টের ভেতরটা একেবারে তছনছ করে গেছে। উপস্থিত মানুষগুলো ভয় আতঙ্কে একেবারে সিটিয়ে রইল। চারিদিকে এক সুগভীর নীরবতা। কেউই ভেবে পেল না এরপর কি করা উচিত। গভর্নর যেন অন্য ধাতুতে তৈরি মানুষ। তিনি কিন্তু বিন্দুমাত্র ঘাবড়ালেন না। তিনি জীবনে অনেক যুদ্ধ দেখেছেন, জীবনকে দেখেছেন, সুতরাং অত ভয় ভীতি তার নেই। তিনি গম্ভীর হয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন ভল্টের ভেতর।
ভল্টের ভেতরটা যেন অল্প আলো অল্প অন্ধকার দিয়ে তৈরি। পরিবেশটাই কেমন ভুতুড়ে। অতি বড় সাহসীরও বুকের ভেতরটা গুড়গুড় করে উঠবে। কিন্তু গভর্নর তো সাহসীরও বাড়া। নিচে নেমে তিনি একটা লণ্ঠন আনতে বললেন। গভর্নর যখন নিচে নেমে গেলেন তখন উপস্থিত সবাই যেন মনে কিছুটা বল পেল। আস্তে আস্তে সবাই নিচে নামল। লণ্ঠনের আলোতে ভল্টের দেওয়াল, মেঝে, ছাদ সর্বস্ব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হলো। এতটুকু ফাঁক ফোকর কিছু নেই যেদিক দিয়ে বাইরের লোক ঢুকতে পারে। কিন্তু কফিনগুলোর একই অবস্থা, চত্বর ছড়ানো। আবার কফিনগুলো গুছিয়ে রাখা। মিসেস গারভার্ডের কফিন গুছানোর প্রশ্নই নেই, কারণ তাতে কেউ হাতই দেয়নি। গভর্নর গম্ভীর মুখে বাইরে এলেন। মুখে কথা নেই। তিনি সৈনিক মানুষ, একসময় সেনাপতি ছিলেন। এসব ভূত প্রেতে তিনি মোটেই বিশ্বাস করেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এরপর কি করা যায়। কিছুক্ষণ চিন্তার পরে সিদ্ধান্তে এলেন এবার এমন ব্যবস্থা করতে হবে ভল্টে যেন হাওয়াও না ঢুকতে পারে। গভর্নর তার একজন বিশ্বাসী বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করলেন। তারপর যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আসা হল। মিসেস গারভার্ডের কফিনটার অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছিল। দীর্ঘদিনের কফিন তো, পোকায় কেটে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। ওটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ালে ঠেসে দিয়ে রাখা হলো। মেঝেতে খুব মিহি এরকম বালি ছড়িয়ে রাখা হলো, যাতে বাইরের কেউ এলে তার পায়ের ছাপ পড়ে। মার্বেল পাথরের বিশাল ভারী দরজা ভল্টের দরজার মুখে বসিয়ে চারিদিকে সিমেন্ট দিয়ে এমনভাবে লাগিয়ে দেওয়া হলো যাতে কোনো ফুটোও যেন না থাকে। কাজ শেষ হলে গভর্নর নিজের হাতের আংটি দিয়ে দরজার মুখে সিলমোহর এঁকে দিলেন। অন্য যারা উপস্থিত ছিল তারাও যে যার ইচ্ছে মতো দরজায় দাগ দিয়ে রাখল, যাতে কেউ খুললে বোঝা যায়। সবার ধারণা এবার ব্যবস্থা পাকাই হলো। ভল্টের ভেতর আগোছালো হবার ভয় নেই। প্রত্যেকেই যেন একটু শান্তি পেল, কারণ কোনো মানুষের পক্ষেই ওই দরজা ভেঙে ঢুকে বদমাইশি করা সম্ভব নয়। সিনা ক্লার্কের মৃত্যুর মাস কয়েক পরে গভর্নর তার এক বন্ধুর বাড়ি নেমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সেখানে একথা সে কথা আলোচনা হতে হতে অবশেষে ভল্টের প্রসঙ্গ উঠল। এসব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে তর্ক বিতর্ক হল। গভর্নর রেগে মেগে তক্ষুনি এলিয়ট ভল্টে গিয়ে ভল্ট খুলে দেখার সিদ্ধান্ত নিলেন। যেমন কথা তেমন কাজ। সদল বলে সকলে হাজির হলো ভল্টে, সঙ্গে ৮-১০ জন শক্তিশালী লোক। দেখা গেল সিলমোহর যেমন ছিল তেমনই আছে, অন্য দাগগুলোও যে কে সেই। অতএব বোঝা গেল বাইরের থেকে কেউ ভেতরে ঢোকেনি। এরপর দরজা খোলার আদেশ হলো। এবার আরেক সমস্যা, দরজাই খোলা যাচ্ছে না। প্রবল বেগে ৮-১০ জন লোক হাতুড়ি শাবলের ঘা ফেলছে, কিন্তু দরজা এক চুলও ফাঁক হচ্ছে না। পাথরের চাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সরবার নাম নেই। দরজা খোলার জন্য যাদেরকে আনা হয়েছিল তারা এমনিতেই সমস্ত ঘটনা শুনে আগের থেকেই ভয় পেয়েছিল। দরজা খুলতে না পেরে আতঙ্কে তারা অর্ধেক হয়ে গেল। তারা কিছুতেই আর কাজ করতে রাজি হল না। তখন গভর্নর রেগে গিয়ে শাস্তির ভয় দেখালে অনিচ্ছা সত্ত্বেও তারা রাজি হল। অসম্ভব পরিশ্রম করে সেই লোকগুলো দরজাটা একটু ফাঁক করতে সমর্থ হলো, এবং তখনই বোঝা গেল দরজাটা না খোলার কারণ কি। কে যেন ভল্টের একটা কফিনের মাথার দিকটা নিচুতে রেখে দরজার পাথরে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। যাই হোক, দরজা ফাঁক করে গভর্নর ৫ জন গণ্যমান্য লোক নিয়ে ভেতরে ঢুকলেন। ঢুকে যা দেখলেন তাতে বুকের ভেতরটা হিম হয়ে গেল। সেই একই দৃশ্য, ভল্টের ভেতরে কে বা কারা যেন ধ্বংসনৃত্য করে গেছে।
কফিনগুলোর বিশৃঙ্খল অবস্থা। কিন্তু মিসেস কারভার্ডের কফিনটার কোনো ক্ষতি হয়নি। যে মিহি বালি ছড়ানো ছিল তাতে কোনো পায়ের ছাপই পড়েনি। কারোর মুখে কোনো কথা নেই। সবাই বাড়ি ফিরল। গভর্নরের পর্যন্ত মুখের কথা বন্ধ। তিনি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এমন ঘটনা মানুষে ঘটাতে পারে এরকম দেখেননি। বিবর্ণ ফ্যাকাশে মুখে গভর্নর ফিরছে। কোথাও কোনো ফাঁক ফোকর নেই। তাহলে এটা কে করলো? কারা করলো? মানুষ না অতিপ্রাকৃত কিছু? কে দেবে এই জবাব? জিঙ্ক মোড়া কফিন নিয়ে বলের মতো লোফালুফি করার শক্তি কার আছে? এমন দানবিক শক্তি কি কারো একার, না কয়েকজনের? এসবের জবাব আজও মেলেনি। সিদ্ধান্তে একটা আশা ছিল, তবে সেটা ঠিক কি বেঠিক কে জানে। মিসেস কারভার্ডের কেবল স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। বাকি 6 জনের মৃত্যুই অস্বাভাবিক। কোনোটা আত্মহত্যা, কোনোটা বা হত্যা, একরকম অপঘাত মৃত্যুই বলা চলে। স্থানীয় লোকেদের ধারণা যে অপঘাতে মৃত মানুষের আত্মারা এই বদমাইশি করে বেড়াত। সত্যি কি মিথ্যে জানেন শুধু ঈশ্বর।